হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হরিবল অডিও স্টেশন। আমাদের আজকের গল্প অর্ণব পরের লেখা প্রেতাত্মার কবলে। গল্প পাঠে ব্রতদীপ, অন্যান্য চরিত্রে রাহুল, সৌম্যদীপ, রমাকান্ত এবং আমি তৃষা। পোস্টার ডিজাইন করেছেন রনি। সাউন্ড ডিজাইনে রয়েছে গল্প ক্যাফে চ্যানেল থেকে অর্ণব মুখার্জি। শুরু হচ্ছে আজকের ভয়ের গল্প, প্রেতাত্মার কবলে। আচ্ছা অন্ধকার ঘরে জাজিম পাতা পুরনো বিছানায় শুয়ে পড়ল রিতম। চাদরটা পুরনো হলেও বেশ পরিষ্কার, কিন্তু ঘরগুলো বড্ড আঁধার। খাটের চাদরে মুখ ডুবিয়ে জোরে ঘ্রাণ নিল, সেই চেনা গন্ধ। এই বিছানাতে রিতমের ছোট্টবেলা কেটে গেছে। পাশে ঠাকুরঘর ও তার পাশের ঘরে দুটো চৌকিতে বুড়ো ঠাকুরদা ও ঠাকুরমা শুয়ে। বা পাশের ঘরে রিতমের কাকা শুয়ে আছে, তারও বয়স 60 হতে চলল। ওধার থেকে দাদুর কাশির খকখকে শব্দ শোনা যাচ্ছে। ঘরগুলো অন্ধকার অন্ধকার, পুরনো দোতলা বাড়ি। বারান্দার একধার ঘেঁষে উপরের তলার সিঁড়ি উঠে গেছে। কয়েকটা ঘর তালাবন্ধ, আবার কতগুলো খোলা। বারান্দার একপাশে কোণে রান্নাঘর, সেখানে রিতমের কাকিমার রান্নায় বসেছে। ফোড়ন দেওয়ার শব্দ পাওয়া যাচ্ছে। ফ্যানগুলো বেশ পুরনো, চললে চ্যাক চ্যাক করে আওয়াজ হয়। তবে উপরে দোতলা বলে বেশ ঠান্ডা। বাইরে আম জাম বিবিধ গাছের জঙ্গল, প্রচুর গাছ চারিদিকে। একপাশ থেকে মৃদু হাওয়া এসে দোতলার জানলার পাল্লাগুলোকে দোলাচ্ছে। বাড়িতে সবার বয়স হয়েছে, তাই সবাই নির্জীব গোছে। রিতম চাকরি সূত্রে বিদেশ থাকে, আর তার বাবা মা থাকতো কলকাতায়। কয়েক বছর হলো তারা গত হয়েছেন। এখানে পূর্বপুরুষের বাড়ি মানে দেশের বাড়ি। বহুদিন দেশেই আসা হয় না, আর এখানে তো বটেই। তাই দেশে ফিরে সবার আগে রিতম এখানে এসেছে। ঘরের জং পড়া আলমারিটা অনেক কষ্টে রিতম খুলল। কিছু বালিশের কভার, মায়ের পুরনো শাড়ি আর নিজের 10 বছর বয়সের জামা সব কিছু বের করে ফেলল। চোখ দুটো যেন খানিক অজান্তেই জলে ভরে গেল। অনেক পুরনো কথা মনে পড়ে গেল তার। নিচের দিকে তার অন্নপ্রাশনের দুটো কাঁসার থালা ছিল, অব্যবহারে কালো হয়ে গেছে। বালিশের কভারটা নিজের প্রিয় বালিশটায় পরিয়ে দিল রিতম। তারপর আলমারির দরজা বন্ধ করে বাইরের দিকে হেঁটে গেল। রিতমের দাদু ক্ষীণ স্বরে নাতিকে ডাকল, কোথায় যাও দাদু ভাই? এই একটু বাইরে যাই। বেশি দূরে যেও না। দাদুর চোখ দুটো বন্ধ হয়ে গেল। বুড়ো খালি ঘুমোয়, যখন তখন ঘুমিয়ে পড়ে। রিতম মুচকি হেসে ঘর থেকে বের হলো। মাত্র রাত 8টা, এ আবার রাত নাকি? বাইরে চাঁদের আলো গাছের ফাঁক দিয়ে সারা বাগানে ছড়িয়ে আছে। আম গাছগুলোতে মুকুল এসেছে, কিছু গাছে আমও হয়েছে। একটু এগিয়ে গিয়ে ওর বাবার হাতে লাগানো কানাইবাসী আম গাছটা দেখতে পেল। থোকা থোকা আমে ভর্তি হয়ে আছে। হাসি মুখে আম গাছটার তলায় দাঁড়ালো। সামনে রিতমের জন্মদিন, 35 বছর বয়স হবে। হঠাৎ রিতমের কনুয়ের পাশেই কিসের একটা সুরসুরি লাগলো। মশা ভেবে হাত চালাতেই হাতে পশমের মতো কিছু একটা লাগলো। পিছন ফিরে দেখল একটা মেয়ে গাছের ডাল থেকে উল্টো দিকে ঝুলে দোল খাচ্ছে, মুখটা অন্যদিকে ফেরানো। যখনই দোল খাচ্ছে তার চুলগুলো রিতমের হাতে এসে লাগছে। রিতম মুখ দেখার চেষ্টাও করল না, ভয় পেয়ে সোজা দৌড় দিল। খুবই ভালো করেছিল মুখ না দেখে, দেখলে যে কি হতো কে জানে।
দাদু, ওই গাছের ডালে কে যেন ঝুলছে, তো তুমি একবার দেখো না। ও কিছু নয় দাদু ভাই, রাতের বেলা গাছের তলায় যেতে নেই। এমন সময় রিতমের ঠাকুমার দিকে চোখ পড়ল। সন্ধ্যা থেকেই বুড়ি ঘুম দিচ্ছিল, এখন জেগে আছে। শুয়ে শুয়ে রিতমের দিকে তাকিয়ে আছে। ওদিকে ওর কাকিমাও নিঃশব্দে রান্না করে যাচ্ছে। মুখে কথা নেই, তবে থালা বাসনের শব্দ পাওয়া যাচ্ছে। ঠাকুমার চোখ দুটো কি অস্বাভাবিক জল জল করছে। অন্ধকারে বাঘিনীর দিকে তাকালে যেমনটা হয় ঠিক তেমন। ও দাদু, ঠাকুমার চোখটা এমন জল জল করছে কেন গো? দাদু ভাই, বয়স হলে এমন হয়। হ্যাঁ, কি গো, দাদু ভাইয়ের সাথে কথা বলো, কতদিন পর এসেছে। বুড়ির মুখে একটু হাসি ফিরল। নাতির দিকে জ্বলন্ত দৃষ্টিতেই বলল, দেখছি, প্রাণ ভরে দেখে নিচ্ছি গো, নাতিটা কত রোগা হয়ে গেছে। রিতমের অস্বস্তি হচ্ছিল। সে নিজের ঘরে চলে গেল। দেখল ঘরে খাবার ঢাকা দেওয়া। রিতম গুছিয়ে খেয়ে নিয়ে ঢকঢক করে কিছুটা জল খেয়ে নিল। হঠাৎ লক্ষ্য করল আলমারিটার কাছে একটা পুরনো কাগজ রোল হয়ে আছে। টিউবলাইটের নিবু নিবু আলোয় বিছানার উপর কাগজটা খুলে ধরল। দেখতে পেল একটা কোষ্ঠী, উপরে তার নাম লেখা, মানে কোষ্ঠীটা রিতমেরই। তলায় দেখল কালো হরফে লেখা, জাতক ক্ষণ আয়ুসম্পন্ন। জাতক যেদিন ৩৫ বছরে পদার্পণ করিবে সেদিন তার মৃত্যু হবে। মানে আমার তো কাল জন্মদিন, তবে আমি কালকেই মারা যাব? ধুস, যত সব বুজরুগি, এসবের কোনো মানে আছে? কিন্তু আম গাছে ওটা কে ছিল? যাই বরং দাদুকে জিজ্ঞাসা করি। না বাপরে, ঠাকুমা যেভাবে দেখছিল তাতে আমি ওখানে যাব না। থাক, আজকে আর বের হব না, কালকে সকালে একবার জিজ্ঞেস করব। কাপা কাপা হাতে দরজাটা বন্ধ করে দিল, সাথে জানলা দুটো। জানালার ধারে চাপা ফুল গাছটায় একটা ট্যাটারু পাখি ডেকে উঠল, ট্যাঁ 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 করে। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর কাকাকে দেখতে পেল না, কোথায় যেন বেরিয়েছে। আর কাকিমা এক মুখ ঘোমটা দিয়ে কাজ করছে। দাদুর কাছে গিয়ে কোষ্ঠীটা দেখালো। দাদু ওটা দেখার সাথে সাথে ছো মেরে হাত থেকে নিয়ে দিল। রিতম অবাক হয়ে চেয়ে রইল। দাদু ভাই, এসব ভুল ভাল। জ্ঞানা ঠাকুর আজ অব্দি যা বানিয়েছে সব ভুল। আমাদেরকেই দেখো না। আমি বলি কি, যতদিন বেঁচে থাকবে আনন্দ করে বাঁচবে। হঠাৎ বাইরে একটা সন্ন্যাসী ভিক্ষা চাইতে এলো। বুড়ো একটু চোখ কুচকালো, তারপর নাতির মাথায় হাত বুলিয়ে ড্রয়ার থেকে একটা ৫ টাকার কয়েন বের করে হাতে দিয়ে বলল, যাও দাদু ভাই, এটা দিয়ে এসো। ভিক্ষা দিতেই সন্ন্যাসী বলে উঠল, बेटा डरना मत, तेरी डर हम ही सब जानी। ईश्वर पे विश्वास रख। जानिस बेटा, मार्कंडेय बोलकर एक साधु था। उसका जीवन रेखा भी समाप्त होने ही वाला था, पर अपने भक्ति पर उन्होंने मृत्युंजय मंत्र प्राप्त कर लिया। राम पे भरोसा रख, सब ठीक हो जाएगा। हरिओम हरिओम। সাধু লম্বা লম্বা পা ফেলে রাস্তার দিকে বেরিয়ে অদৃশ্য হয়ে গেল। সারাদিন রিতম এদিক ওদিক ঘুরে দেখতে লাগলো। ঠাকুর ঘরে এতক্ষণ নজর পড়েনি। ভালো করে খেয়াল করে দেখল ফুলগুলো শুকিয়ে গুঁড়ো আছে, যেন অনেক দিন আগে শেষ পুজো দেওয়া হয়েছিল।
অন্য ঠাকুরের ফটোগুলো প্রায় নষ্ট হয়ে গেছে, আর সিংহাসনের কাঠে ঘুণ ধরেছে। ঠাকুরের আসনের কাপড় পোকায় কেটে নষ্ট করে দিয়েছে। শুধুমাত্র পিতলের বিষ্ণু মূর্তিটা একমাত্র ঠিক আছে। তার মনে পড়ে খুব ছোটবেলায় সাড়ম্বরে সত্যনারায়ণ পুজো হতো। তখন হয়তো 6-7 বছর বয়স হবে তার। রিতম গিয়ে কাকিমাকে প্রশ্ন করল। সে এক মুখ ঘোমটা দেওয়া অবস্থাতেই বলতে লাগলো, এত সংসারের কাজ সামলে উঠে আর পুজো দেওয়া হয় না। আমারও তো বয়স হচ্ছে। এবার একটা বিয়ে কর, আমি এর দায়িত্ব দিলে বাঁচি। কথার মাঝে হঠাৎ ধূপ করে আম পড়ল, আর কথার প্রসঙ্গ পাল্টে গেল। পুরো কথা চললে রিতম হয়তো ওই মুহূর্তেই পালাতো। যাই হোক, রিতমের পালানো হলো না। স্বভাববশত গিয়ে আমটা কুড়িয়ে নিয়ে এলো। স্নানের পর পিতলের বিষ্ণুমূর্তিটা তুলে নিজের ঘরে মাথার কাছে রাখল। ভালো করে জল দিয়ে ধুয়ে ভক্তি ভরে কয়েকটা গাছের ফুল দিয়ে সাজালো। বিদেশে পড়া রিতমের এসবে ভক্তি নেই, কিন্তু আজ তার হঠাৎই এসব করতে বড়ই ইচ্ছা হলো। মনটাও যে বেশ অশান্ত হয়েছিল। দুপুরের ঘুম শেষ করে রিতম যখন উঠল তখন সন্ধ্যা ঘোর হয়ে গেছে। তাকিয়ে দেখল বাড়ির ভেতরে ঘুটঘুটে অন্ধকার। ঘরগুলিতে আলো জ্বলেনি, একমাত্র তার ঘরেই টিউবলাইটের নিবু নিবু আলো জ্বলছে। এবার রিতমের ভয় লাগতে শুরু করলো। এই অন্ধকার ডিঙিয়ে বাড়ির সবার খোঁজ করতে যাওয়ার ইচ্ছা হলো না। বিশেষত হঠাৎই ওর ঠাকুমার চোখ দুটোর কথা মনে পড়ে গেল। অন্ধকারে এমন চোখ দেখলে লোকে হার্ট ফেল করবে। একটু হাতড়িয়ে টর্চটা বের করলো। তারপর বিষ্ণু মূর্তিটাকে কোলে তুলে নিল। আচমকাই ঘরের লাইটটা দপদপ করতে করতে নিভে গেল। বাইরে মরা জ্যোৎস্নার আলোয় চারিদিক ভরে রয়েছে। মনটা হঠাৎ কেমন যেন হু হু করে উঠল। সবকিছু বিষাদময় লাগছে। বুকে বল এনে টর্চটা নিয়ে বাইরের উঠোনে এলো। তারপর সামনে টর্চটাকে রেখে উবু হয়ে উঠোনেই বসে পড়ল। কোলে বিষ্ণু মূর্তিটা রাখা। মনে মনে ভাবতে লাগলো, কি কুক্ষণে যে এখানে এসেছিলাম। একবার বেঁচে ফিরি আর আসবো না। মা বাবা থাকলে কিছুতেই হয়তো আসতে দিত না। বাড়ির লোকগুলো যেন কেমন হয়ে গেছে। সবাই কেমন। একবার জোরে হাঁক দিল, দাদু 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 দাদু। কোনো সারা শব্দ নেই। তার ডাকটা একতলা দোতলার ফাঁকা ঘরগুলোতে বাড়ি খেয়ে তার কাছেই ফিরে এলো। বেশ কিছুক্ষণ কেটে গেছে। হঠাৎ রিতমের মনে হলো দূরে কোণে অন্ধকার যেন আস্তে ঘন হচ্ছে, খুব ঘন। ঘন অন্ধকারে কারা যেন আবছাভাবে আলতো পায়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ কানাইবাসী আম গাছটার দিকে ওর চোখ গেল। একটা অদ্ভুত দেখতে কি যেন একটা উল্টো করে ঝুলছে। হনুমান টনুমান নাকি, হয়তো আম খেতে এসেছে। রিতম জানতো না হনুমান রাতে উৎপাত করে না। দূরের অন্ধকারে অনেক আলোর বিন্দু জ্বলছে নিচ্ছে। জোনাকি নাকি। মনকে শান্ত করার চেষ্টা করলেও মন শান্ত হলো না। ভাবলো পালাবে, কিন্তু কার শক্তি বলে যেন পা দুটোকে নাড়াতে পারছে না। এমন সময় এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। হঠাৎ হাওয়া দিল, আর হাওয়ায় ওর উপরে প্রচুর পাতা এসে পড়ল। রিতম দেখল ওর চারপাশে প্রচুর তুলসী পাতা। অবাক হয়ে পাতাগুলোর দিকে তাকিয়ে রইল। খানিক দূরে গাছের আড়ালে অন্ধকারগুলোতে অসংখ্য আলো জলজল করছে, তার সেই ঠাকুমার মতো। এগুলো কাঁধের চোখ। শুধু বাইরে নয়, দোতলার ঘরগুলোতে একতলায় কারা যেন উঁকি মারছে। কিছু ছায়ার মতো অদ্ভুত জীব হাতে পায়ে হেঁটে ওর দিকে আসার চেষ্টা করছে, কিন্তু তুলসী তলায় বলয় ভেদ করে এগোতে পারছে না। আর নিস্তার নেই। এদেরই মনে হয় ডাকিনী যোগিনী বলে। মৃত্যু আশেপাশে ঘুর ঘুর করছে। ভয় রিতম দরদর করে ঘামছে। সে বিগ্রহটাকে জড়িয়ে ধরল।
বুঝতে পারছে যদি বাঁচানোর হয় একমাত্র ঈশ্বরই তাকে বাঁচাতে পারবে। কয়েকটা প্রেত হামা দিয়ে ঘরের ভেতর ঢুকে গেল। তাদের দেহ আধার দিয়ে গড়া ছায়ার মতো, কারো মাথা উল্টো দিকে ঘোরানো। কি ভয়াবহ দেখতে! কয়েকটা আবার একভাবে ওর দিকে তাকিয়ে আছে, ঠিক যেন টিকটিকি শিকার ধরার আগে যেমন ভাবে শিকারের দিকে তাকায়। কিছুক্ষণ পরে প্রবল চিৎকার, ওরা যেন কাউকে টেনে নিয়ে আসছে। তাদের দেখে রিতমের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। একজন ওর দাদু, একজন ঠাকুমা, একজন কাকা আর অন্যজন কাকিমা। ওদের সবার চোখ অন্ধকারে সাপদের মতো চলছে। রিতম চেঁচিয়ে উঠল, ওরে বাবারে, এতক্ষণ কাদের সাথে ছিলাম? চারপাশে প্রেতের দল বিচিত্র সুরে হাসতে লাগলো আর এগিয়ে আসার চেষ্টা করতে লাগলো, কিন্তু বারবার তারা ব্যর্থ হল। হাত ঘড়িতে দেখল আর 2 ঘন্টা বাকি। এই সময় কাটিয়ে দিলে সে 35 বছর পূর্ণ হয়ে একদিনে পড়বে। শেষের দিকে প্রেতের দল চরম শক্তিতে ঝাঁপিয়ে পড়তে চাইল, কিন্তু সেই তুলসী পাতার গণ্ডি পার হওয়ার ক্ষমতা তাদের হলো না। ভোর হতেই প্রেতের দল অদৃশ্য হলো। আশেপাশে খোঁজ নিয়ে রিতম জানল তার দাদু ঠাকুমা সবাই অজানা জ্বরে মারা গেছে। সে বংশের একমাত্র সন্তান, কিন্তু তার কাছে মৃত্যুর খবর ছিল না বলে শ্রাদ্ধ হয়নি। বাড়িটা পোড়ো বাড়ির আকার নিয়েছে। বাড়ির ভেতর ঢুকে দেখল 2 কঙ্কাল ধুলোয় ভরা মেঝেতে, একটা বারান্দায় আর একটা নিজের ঘরের মেঝেতে পড়ে আছে। যেই বিছানায় শুয়েছিল সেটাও প্রায় নষ্ট হয়ে আছে। ঘরের দেওয়ালে একটা ফটো টাঙানো, ছবিটা অস্পষ্ট হয়ে গেছে। ভালোভাবে দেখল ওই ছবিটা ওর মা বাবার একত্রে। তার কাছে এবার কিছুটা পরিষ্কার হলো, হয়তো নারায়ণের বিগ্রহের জন্য এতদিন প্রেতরা তাদের আত্মাকে নিয়ে যেতে পারেনি, কিন্তু কাল বিগ্রহ নিয়ে আসায় প্রেতরা ঘরে সহজে ঢুকতে পেরেছে। অথবা তার দাদু ঠাকুমা ওর জন্যই অপেক্ষা করছিল, হয়তো প্রেত হয়ে সম্পদ পাহারা দিচ্ছিল। কেই বা জানে। আর কাল তাকে যেতেই হতো, কেননা কালই যে ছিল তার মৃত্যুদিন। পরে নারায়ণের বিগ্রহটিকে নিয়ে আসার চেষ্টা করেছিল রিতম, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সে বিগ্রহ কিভাবে যেন মাটিতে অর্ধেক গ্রথিত হয়ে গেছে, যে আর তোলাই যায়নি। রিতম একদিন সময় নিয়ে এসে সেখানে বিষ্ণু মন্দির তৈরি করে ও বাড়ির সংস্কার করায়। তবে ওই সন্ন্যাসী কে ছিল? তাহলে কি সত্যি নারায়ণ? এর উত্তর রিতম আজও খুঁজে বেড়ায়। শুনছিলেন অর্ণব করের লেখা প্রেতাত্মার কবলে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পরের সপ্তাহে আরও একটি ভয়ের গল্প নিয়ে হাজির হবে হরিবল অডিও স্টেশন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।